সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে থেসপিয়ান্স থিয়েটার প্রযোজিত নাটক দ্য সি অফ সাইলেন্স। জুলাই গণ অভ্যুত্থানে আত্মত্যাগী জীবন ও জুলাই স্মরণে শাহবাগ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হচ্ছে ফটো সাংবাদিক জীবন আহমেদের আলোকচিত্র প্রদর্শনী ফিরে দেখা জুলাই। প্রদর্শনী চলবে 31 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 দেখবেন সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। চুপ, কোনো কথা বলবি না। তুই জানিস তোর বউ কি করছে? এই সংসারটাই তো শেষ করে দিছে। কবির ভাইয়া নিজের জীবনটা বন্ধক রাখতে যাচ্ছিল। মানে কবির ভাইয়া যদি বানি আপুকে বিয়ে করে তাহলে মামার চিকিৎসার সব টাকা তারা দিবেন। কি বলছিস? এটা তো কোনো ধরনের হেল্প না, এটা তো চাপ হলো। বানি বাসে আসলে তোর আচরণ বদলায় যেত, আমি কথা বললে তুই চেঞ্জ হয়ে যেত, আমরা একসাথে থাকলে তুই অন্যদিকে চলে যেত। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ দুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান সাইফুর রহমান সাইফুল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার মনে হয় সবসময় আপনি খুব ভালো থাকেন, কারণ সবাইকে ভালো রাখতে পারেন, এজন্য নিজেও ভালো থাকেন। হ্যাঁ, আসলে এটা খুব অন্য হয়তো কোনো গুণ নাই, আমাদের কিন্তু এই গুণটাই ভালো, কারণ এই একটা গুণ ছোট থেকে বড় সবাইকে ভালো রাখা যায়। হ্যাঁ, আচ্ছা সাইফুর ভাই, আপনার নামের সাথে সাইফুর এবং সাইফুল দুটোই আছে, মানুষ একটু কনফিউজড হয়ে যায় না যে কোন নামে ডাকবো? প্রথমটা আমার বাবা দিছিল, পরেরটা সব বন্ধুরা বানাই দিছে। আচ্ছা, কিভাবে সেটা? সাইফুর রহমান আমার বাবা রাখছিল, আর সাইফুল নামটা সবাই দিয়ে দিছে। আচ্ছা, সবাই ডাকতে রকে ল বানিয়ে দিয়েছে। হ্যাঁ, রকে পাবলিক যেটা, যেমন আমি মনে করেন আমার বাড়ি চিটাগাং, কিন্তু টিভিতে যোগ বলে অনেক সময় নোয়াখালী ভাষায়, তো লোকজন মনেই করে বাড়ি নোয়াখালী, যাই যা মনে করে করুক, কিন্তু আমি ওদের খুশি রাখতে পারলেই খুশি। আপনি খুব সম্প্রতি আর যে কমেডি শোতে দেখছি আমরা আপনাকে জোকস বলতে, এবং আমি শুনছিলাম অফ এয়ারে যে আপনি প্রায় টানা 1 ঘন্টা জোকস বলতে থাকেন। এই যে এত বড় একটা স্ক্রিপ্ট মনে রাখা, সবকিছু মুখস্থ বলতে থাকা এত সাবলীল ভাবে, মানে এটা কিভাবে করে থাকেন আপনি? এটা আমি গর্ব করি বলি, বাংলাদেশে যত স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে তার মধ্যে আমার কালেকশন সবচেয়ে বেশি, কিন্তু এগুলো আমি ইউজ করার জায়গা পাচ্ছিলাম না। আমাদের হাঁসও দেখা যায় কি বছর একটা সময় হয়, এটা 2টা মাস হয়, তো দর্শকরা তো আমাদের সারা বছর মিস করে যে জোক শুনতে চায় সারা বছর। তো আমার জন্য এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম। আর যে কমেডি শো, নীরব ভাই কিন্তু আমার সাথে যোগাযোগ করছে, উনি আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছে, উনি আমার নাম্বার নিয়ে উনি আমাকে বলছে আপনি এই শোটা চালান। আপনাকে খুঁজে বের করেছে? হ্যাঁ, খুঁজে বের করছে, এবং আমি আল্লাহর রহমতে আমি আমাদের হাঁসো থেকে যেসব ছেলে পেলে উঠছে ওদেরকেও কিন্তু কাজে লাগাই। আমি এখন এই পর্যন্ত প্রায় 25 থেকে 26 ছেলে মেয়েকে ওই শোতে নিয়ে গেছি। এবং মজার ব্যাপার হচ্ছে কি, এই এক শোতে নীরব ভাই আমাকে একদিন অফার করছে কি আপনি এবং কাজল ভাইয়ের সাথে আমি এটা শো করতে চাই একসাথে। কাজল ভাই তো অনেক সিনিয়র, অনেক পুরানো, আমার কাছে এটা আমার কাছে অনেক সম্মানের, একসাথে প্রোগ্রাম করতে পারবো। 2 ঘন্টার পর এই প্রোগ্রাম হবে 2 ঘন্টার, আমি সচরাচর করেছি 1 ঘন্টা, বলছে এই প্রোগ্রাম হবে 2 ঘন্টার। তা আমি যেহেতু বললাম কাজল ভাই যেহেতু গান করে, গান দিয়ে মোটামুটি ম্যাক্সিমাম টাইম পার করে দিই, কিন্তু না, কাজল ভাই আমার জোক শুনতেছে। মানে আমি দেখা যায় 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 20 মিনিট আমি শুধু জোকই বসি, বাট আমার ভাল লাগে, কারণ আমার নতুন জোকগুলি সচরাচর আমাদের দেশের ছেলেগুলোর একটু অলস আছে, ওরা কিন্তু নতুন জোক ঘাটতে চায় না বা বানাতে চায় না। আমি কিন্তু এই শোতে যা বলি সব নতুন জোক। আচ্ছা, কিভাবে আপনি এত নতুন জোকস তৈরি করেন? ঘাটি, নিজে বানায়, ক্রিয়েট করি, নেট ঘাটি। তার মধ্যে হয় কি, অনেকেই কিন্তু বুঝে না যে কোনটা নতুন কোনটা পুরান, আবার অনেকে বুঝে না কোনটা টিভিতে খাবে কোনটা স্টেজে খাবে। আল্লাহর রহমতে এই গুণটা আমাকে দিয়েছে, কারণ আমি সারাক্ষণ আড্ডায় জোক শোনাই। যেখানে যাই, আমি যদি কোনো আত্মীয়ের বাসায়ও যাই, আমি যদি চিটাগাং আমার খালার বাসায় যাই, খালতো ভাই বোন বিকেলবেলা ঘুমায়া রেডি হয়ে থাকে যে রাতের বেলা আড্ডা হবে, সারা রাত জোক হবে। এবং
শুধু জোকই না, প্রতিটা ঘটনাকে জোক জোক আকারে তৈরি নিয়ে করা, আসা, হ্যাঁ। ওটা মানে খুব মজা। মানে এই যে সার্কাজম, প্রতিটা বিষয়ের মধ্যে সার্কাস্টিক ওয়েতে মানে বলতে পারার, এটা একটা ক্ষমতা আমি বলবো। যেমন মনে করেন একটা সুন্দরী মেয়ের হাত ধরা হ্যাঁ, আর কারেন্টের তার হাত ধরার মতো কোনটা ভালো? সুন্দরীর মেয়ে হাত ধরা। জি না, কেন? কারেন্টের তার হাত ধরা ভালো, কেন? কারণ সে কখনো ছেড়ে যাবে না। সেম আবার মনে করেন ছেলে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা আমি যে স্কুলে লেখাপড়া করছি তুমি কি একই স্কুলে লেখাপড়া করছো? বাবা বলে হ্যাঁ, কিন্তু তা তো প্রায় 20 বছর আগে। কেন বলতো? আমার হেড স্যার আজকে আমার বলছে তোর মতো গাদা 20 বছর আগে একটা পাইছিলাম। আচ্ছা, এটা কখনো কখনো ধরেন ব্যক্তিগত জীবনে, ধরেন আপনার পার্টনারের সাথে আপনার খুব ঝগড়া, তার মধ্যে আপনি এখন সার্কাজম ওয়েতে মানে সার্কাস্টিক ওয়েতে কথা বলছেন, তখন সেটা আরো বেশি ঝগড়া তৈরি করে কিনা? করে মানে কি, মনে করেন আমি এক সাধু বাবার কাছে গেছিলাম যে আমার এক্স, যে ওকে এখন মিস করতেছি, ওর ছবি দিয়ে বললাম ওকে একটু ফিরে আনার ব্যবস্থা করেন। হ্যাঁ, তো সাধু বাবা ওর ছবি দেখে বলছে তুই সাবধানে থাকিস, একটু আগে ও তোরে মারার তাবিজ নিয়ে গেছে। বিভিন্ন দিক থেকে তার মানে সমস্যার মধ্যে এটা থাকে। তো আছে, শুধু তাই না, ইদানিং বাসার যে কাজের বুয়ারা আছে না, হ্যাঁ। তারাও কিন্তু গার্লফ্রেন্ডের মতো আচরণ করে। কিরকম? সেদিন আমাদের কাজের বুয়ারা বলছে খালা তোমার রান্না কিন্তু দিন দিন খারাপ হয়ে যেতেছে। বুঝছি মামা, আপনি আমার চেয়ে বেটার কাউরে ডিজার্ভ করেন। এটা কিন্তু সত্যি। আচ্ছা, আর যে কমেডি শো নিয়ে কথা বলছিলাম, কিভাবে আসলে নীরব ভাইয়ের সাথে ইনভলভ হলেন এবং তারপরে কাজ শুরু করা হলো এবং কতদিন ধরে কাজ করছেন আপনারা? এই শোটা প্রায় 1.5 বছর ধরে চলতেছে। 1.5 বছর ধরে চলতেছে। আমার কাছে ভালো লাগার জায়গাটা দেশের বাইরে প্রচুর মানুষ দেখে। আচ্ছা, আমরা এনটিভি থেকে উঠে আসছি, আমাদের ছেলেপেলেদের এনটিভিতে কিন্তু রেগুলার কাজ কম, হয়তো ঈদেও আমরা কাজ পাই না বা Comedy show এর কাজ বর্ষপূর্তিতেও কম থাকে, পাই না, কিন্তু এই ছেলেপেলেগুলো যাদের এনটিভি তৈরি করছে তাদেরকে আমি কাজে লাগাইতে পারতেছি। হ্যাঁ, তাদেরকে সবাই চিনতে পারতেছে। আমার জন্য ভালো, দেশের বাইরে প্রচুর মানুষ এই প্রোগ্রামগুলি দেখে। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় দেশের বাইরে থেকে বিভিন্ন রকম শো অফার পাওয়া আছে। সেটাও চলে আসে। আমার কাছে ভালো, অলরেডি আমার দুবাই, আমেরিকা, লন্ডন, কানাডা এইসব জায়গার অফার আছে। আচ্ছা, আপনি তো এটা চিন্তা করে আগে দেখেন যে ক্রাউডটা কেমন, কোন ক্রাউডের জন্য আপনি জোকস বলছেন। যখন দেশের বাইরে যান তখন কি প্ল্যান থাকে? তখন তো আসলে ওটা আননোন পিপল, আপনি জানেন না কোন ক্রাউডের জন্য আপনি জোকস তৈরি করছেন, তখন সিলেকশনটা কিভাবে করেন? সিলেকশনটা হয় কি, আমরা যখন কোনো শোর অফার পাই তখন আমরা জিজ্ঞেস করে নিই এই প্রোগ্রামটা কাদের, আচ্ছা, অডিয়েন্সগুলি কেমন, তাদের এইজ কেমন, তখন আমরা একটা আইডিয়া নিয়ে নিই যে না এই অডিয়েন্সটা এমন। যখন আমাদের আবহানা রনি, যে আমাদের হাঁস হতো, আমাদের সিজন 1 আমরা একসাথে ছিলাম, ও একবার দুবাইতে শো করতে গেছে। শো করতে গিয়ে ও আমাকে স্টেজ থেকে কল দিচ্ছে, ভাই এখানে আপনার আসা দরকার ছিল, এখানে অডিয়েন্স সব চিটাগাঙের, আমার বাড়ি যেহেতু চিটাগাং। হ্যাঁ, বিভিন্ন রকম ধরনের মজার অভিজ্ঞতা হয়তো। আর এই যে কমেডি ক্লাব আছে আপনাদের একটা, ওইখানে আসলে কিভাবে মূলত কাজ করছেন? এখানে হয় কি, আমরা যারা যেমন মনে করেন হাঁসও যারা অডিশন দিবে তাদের তো কোনো ধারণা নাই কিভাবে যোগ বলবে বা জাজরা কি ধরনের যোগ পছন্দ করে। মনে করেন যে নতুন ছেলেটা, আমার কাছে যে যোগটা পুরান তার কাছে কিন্তু ওইটাই নতুন মনে হয়। সেক্ষেত্রে তাদেরকে আমরা ডাকি, বাছাই করে দিই এই যোগটা পুরান, এই যোগটা নতুন। অনেকে দেখা যায় কি তার কন্টেন্ট খুব ভালো কিন্তু পারফরমেন্স খারাপ, প্রেজেন্টেশন ভালো না, সেক্ষেত্রে তাদের আমরা পারফরমেন্সটাও রেডি করে দিই যে এইভাবে বলবা। এই জিনিসগুলি যেমন আমি সিজন হাঁসও 1 থেকে আসছি, এগুলো আমরা কিন্তু পাই নাই। হাঁসও 7টা সিজন চলে গেছে কিন্তু, যার কারণে একটা নতুন ছেলে যখন আসবে তাকে আমরা বলতে পারি যে এই যোগগুলি তুমি বলবা না, এই যোগগুলি আগের সিজনগুলিতে হয়ে গেছে বা এগুলি পুরনো, বা তুমি এইভাবে পারফর্ম করবা। হ্যাঁ, আমরা চিন্তা করেন কতটা একদিকে ভালো যে সিজন 1টা আমার ছিল, আমাদের যিনি বিচারক ছিল উনিই ছিল মেন্টর, কিন্তু এখন কিন্তু আমরা মেন্টর, আমরা যারা অন্য সিজনে হয়তো ভালো করছি, হ্যাঁ তারা পাচ্ছে এইভাবে বলতে হবে, এইভাবে পারফর্ম করতে হবে, এই করা যাবে, এই করা যাবে না, সবকিছু মানে এই জিনিসটা আমরা পাই নাই। কিন্তু আমাদের সিজন 1 হচ্ছে একমাত্র সিজন হাঁস হতে, এটা এনটিভি স্টুডিওতে হয়েছিল। এই স্টুডিও বড় স্টুডিও না, তেজগাঁও না, এই এনটিভি ছোট স্টুডিওতে হয়েছিল, কিন্তু ওখান থেকে বাঘা বাঘা পারফর্মার উঠে আসছে। আবহানা রনি সিজন 1 থেকে আসছে, শাওন মজুমদার সিজন 1 থেকে আসছে, আমাদের পরশ সিজন 1 থেকে আসছে, এবং শুধু তারা দেশে না দেশের বাইরেও অনেক। আপনারা এখন, আমার কাছে মনে হয় আপনারা যারা সিজন 1-এ ছিলেন তারা পুরো এখনকার সময়ে যে কমেডি সাইডটাকে ডেভেলপমেন্টে অনেক হেল্প করেছেন, কারণ আমরা আর 7-8 বছর আগে এটা কল্পনাও করতে পারিনি যে বাংলাদেশে এরকম একটা জায়গা তৈরি হতে পারে। সেই প্ল্যাটফর্মগুলো আপনারা তৈরি করেছেন। আমরা সারা বাংলাদেশে কিন্তু আমাদের কমেডি ক্লাব আছে,
প্রতিটা জেলায় জেলায় আমাদের কমেডি ক্লাব আছে। কমেডি ক্লাব শুধু কমেডির জন্য হেল্প করে তা না। মনে করেন কোনো একটা ছেলে রাজশাহী ভার্সিটিতে ভর্তি পরীক্ষা যেতে গেছে, তার থাকার জায়গা নেই, আমরা কমেডি ক্লাবের ছেলেপেলেদের বলে দিই ওকে থাকার ব্যবস্থা করে দাও। আচ্ছা। হ্যাঁ, মানে শুধু কমেডি নিয়েই থাকি না আমরা, সব ধরনের সাপোর্ট দিই। যেই জেলায় যে আমাদের সব জায়গায় ছেলেপেলে আছে, এই সাপোর্টটুকু আমরা দিই। দারুণ ব্যাপার। সব সময় কিন্তু এক একটা চ্যালেঞ্জ থাকে। ধরেন আমি যে 5-7 বছর আগের কথা বলছিলাম, তখন আপনাদের একরকম চ্যালেঞ্জ ছিল, এখন নিঃসন্দেহে আর এক ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন, সেগুলো যদি জানতে চাই। এখনকার যারা ছেলেপেলে বাইরে ওরা অনেক লাকি কেমন মনে করেন, আমি নিজে কয়েকটা প্রোগ্রাম করি। যেমন আমি একটা টিভি চ্যানেলে একটা কমেডি প্রোগ্রাম হোস্ট করি, গ্রন্থনা পরিকল্পনা আমার চিড়ায় করি এটা আমি। ওখানে যত ছেলে মেয়ে আছে আমি সবাইকে কাজে লাগাই, মাসে 2টা করে এপিসোড হয়। যত ছেলে মেয়ে আছে আমি ঘুরে ঘুরে, যাতে কেউ বলতে না পারে যে আমি এই প্রোগ্রাম করলাম আমি বসে আছি, কাজে লাগাইতেছি। প্লাস রনিও কোনো প্রোগ্রাম পাইলে প্লাস আমরা নতুন কালবেলা তো একটা নতুন ফান বেলা একটা নতুন প্রোগ্রাম শুরু করতেছি, এখানেও আমাদের ছেলেমেয়েদের কাজে লাগাইছে। তো এখন যারা বাইরে দিচ্ছে তাদের জন্য কাজের সুযোগ অনেক, যে সুযোগটা আমরা পাই না, কিন্তু আমরাই ছেলেমেয়েদের করে দিতেছি। আচ্ছা, কি ধরনের জোকস শুনতে মানুষ বেশি পছন্দ করে? কি যে ধরনের জোক মানুষ শুনতে বেশি পছন্দ করে এগুলো আমরা টিভিতে বলতে পারি না, আড্ডার মধ্যে বলা যায়। হ্যাঁ, ওখানে কোনো বাইনিস থাকে না, কারণ আমাদের টিভিতে অনেকে বলে না যে বাইরের দেশগুলিতে তো অনেক এই ধরনের জোক, কিন্তু ওদের দেশে এত বাইনিস থাকে না। আমাদের দেশে সরকার নিয়ে জোক বলা যাবে না, ধর্ম নিয়ে জোক বলা যাবে। আমরাও চিন্তা করি, আমরা এই ধরনের জোকই অ্যালাউ করি যে এই জোক ফ্যামিলি নিয়ে শুনতে পারবে সবাই। নর্মাল খুব সিম্পল জোক হয়, কিন্তু কথা নিয়ে। ডাক্তার এক রোগীর অপারেশন করছে, আচ্ছা, অপারেশনের পর বলছে একটু ভুল হয়ে গেছে, আবার অপারেশন করতে হবে। বলে কেন? ওই যে কাঁচিটা পেটের ভিতরে রেখে দিয়েছে, তো রুগী গেছে মাথা খারাপ, আবার অপারেশন, কাঁচির দাম কত? বলে 100 টাকা। এই নেন 100 টাকা। আচ্ছা, বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে জোকস বানানো হয় আপনার? বাস্তব জীবনের অভিজ্ঞতা তো অনেক হয়। আমি এই এনটিভি ধরার আগেও আমি কিন্তু এনটিভি গলিতে চা খাচ্ছিলাম। আমি যখন চা খাইতেছি, এক লোক অনেকক্ষণ ধরে আমার দিকে দেখার চেষ্টা করতেছে, আমিও কানা চোখে ওনার দিকে তাকাইতেছি। অনেক উনি বুঝতেছে কই জানি দেখছি, কিন্তু ওই সাহস করে বলতে পারতেছে না আর কি। আমিও দোয়া করছি, আল্লাহ তার মনে করাই দাও, আল্লাহ তার মনে করাই দাও, যেন চিনতে পারে। একটু পরে বলছে, ভাই আমি আপনার শো রেগুলার দেখি, খুব ভালো লাগে, আমারও ভালো লাগে এইসব জিনিস। এখন পর্যন্ত আপনার করা বেস্ট স্টেজ শো কোনটা ছিল? পাবনায় আমি একটা শো করছিলাম, এটা একটা দলীয় একটা শো ছিল, 3 দিন ব্যাপী প্রোগ্রাম। এখানে অনেক বড় বড় শিল্পী, 3 দিনে একটা, প্রথম দিন একটা সিঙ্গার গেছিল আব্দুল হাদি, তৃতীয় দিন ছিল কণা, আচ্ছা, দ্বিতীয় দিন ছিল সুবীর নন্দী। বাহ বাহ। তো ওখানে 3 জন কমেডিয়ান থাকবে 3 দিন। আমাদের আনোয়ারুল আলম সজল, তারপরে পাবনার জামিল ভাই আর আমি। তো আমাকে অফার যেহেতু জামিল ভাই করছে, উনি যেহেতু লোকাল পাবনার, উনি বলছে ভাই আমরা 3 দিন প্রোগ্রাম করবো, আপনি কোন দিন করতে চান? আমি বললাম আমি তাহলে তৃতীয় দিন করি। বলছে আপনি তৃতীয় দিন না, আপনি প্রথম দিন আমার সাথে করেন, তৃতীয় দিন আপনি আবার একসাথে করবো। তো ঠিক আছে। তো স্বাভাবিক, আমাদের যেটা হয় কি, আমরা লোকাল চ্যানেল কম দেখি, আমরা বাইরের জিনিস বেশি দেখতে চাই, এরকম। তো আমার নাম যখন অ্যানাউন্স হয়েছে, হয়তো হাকডাক কম ছিল। তো আমি চিন্তা করলাম, আমাকে যেহেতু মানুষ হয়তো একটু কম চিনে, আমাকে এমন কিছু করতে হবে যাতে আমি আমার পারফর্ম দিয়ে মাথায় আসতে পারি। তো আমি এমন একটা পারফর্ম করছি যেটা ওয়ার্ল্ডের কেউ করে না, কেউ করার সাহস পাবে না। 10,000 অডিয়েন্সের সামনে উপস্থাপক থাকবে, আমাকে উপস্থাপক একটা টপিক বলবে, আমি এটা নিয়ে যোগ বলবো। বিচারক হচ্ছে ইনস্ট্যান্ট, এবং বিচারক হচ্ছে দর্শকরা। আচ্ছা, দর্শকরাও আমাকে চাইলে টপিক বলতে পারে, চ্যালেঞ্জ। এবং এইটা করার পরে পাবলিক তো অবাক, 1টা 2টা 3টা 4টা পাবলিক, এটা কিভাবে সম্ভব? অদ্ভুত ব্যাপার। আমি 20 মিনিট পারফর্ম করার পরে আমি যখন নামতেছি, এইবার আর আমাকে কেউ নামতে দিচ্ছে না। ওই সময় কেউ আওয়াজই করে নাই যে আমি একজন পারফর্ম করতে আসতেছি, আমার মানে পাত্তাই দিল না। আর এইবার আমাকে নামতে দিচ্ছে না, বলছে না আবার পারফর্ম করতে। আমি আরো 20 মিনিট পারফর্ম করলাম। আপনার নিজের কাছে নিজের একটা চ্যালেঞ্জ ছিল যে তাদের ওই ভালোবাসাটুকু আমি তো চ্যালেঞ্জ দিয়ে বসছি, আবার মনে মনে আমিও দোয়া করছি যে দিলে যেন আমি বলতে পারি। বাট আমি এটা সিরিয়াস, আমি এটা নিয়ে সবসময় করে থাকি, স্টাডি করি, ঘাটি। হ্যাঁ, যার কারণে এটা নিয়ে কিন্তু মজা হয়। কিন্তু বইমেলা হয় না, বইমেলায় কিন্তু আমরা কমেডিয়ানরা একসাথে বইমেলায় ঘুরতে যাই। তা আমাদের আবহানা রনিও থাকে। তো বইমেলায় দোকানে গিয়ে রনি বলে নতুন জোকসের বই কোনটা আসছে, তো বাইর করে দেয়, বলে এইটা। তো রনি বই নিয়ে বলে এই জোকসের বইয়ের প্রথম জোকের শুরুটা আমি করবো, শেষটা উনি করবে।
আচ্ছা, তো আমার প্রতি রনিরও ওই ভরসাটা আছে, এটা খুব ভালো লাগে। বাহ, দারুণ। তো পাবনাতে এই শোটা আমি করছিলাম এইভাবে যে আমাকে টপিক বলবো, আমি এটা নিয়ে যোগ বলবো। তো এটা আমার কাছে এখন পর্যন্ত করা সবচেয়ে বেস্ট শো। আপনার কখনো স্টেজ শো করতে গেলে নার্ভাস লাগে না? কোনো পারফর্মারই বলতে পারে না যে আজকে তার দিন ভালো যাবে কি খারাপ যাবে, কিন্তু একটা পারফর্মার পারফর্ম শুরু করার 1 মিনিটের মধ্যে সে বুঝে যে আজকে দিনটা তার কেমন যাবে। আচ্ছা, ভালো হইলে কিন্তু 1 মিনিটের মধ্যে এটা ভালো হবে বোঝা যায় যে, হ্যাঁ, কিন্তু খারাপ হলে 1 মিনিটের মধ্যে বোঝা যায় এটা না ভালো যাবে না। কারণ অনেক সময় ভালো করাটা আপনার উপরও ডিপেন্ড করে না। যেমন মনে করেন আমরা যারা কমেডিয়ান, আমরা কোনো গায়ে হলুদের শো করি না, কারণ যোগ তো আর গান না। গান আপনি 1 কিলোমিটার দূর থেকে গাইলেও মানুষ আপনি ফিল করতে পারবেন, কিন্তু কৌতুক জিনিসটা হচ্ছে এমন, আপনি যদি মন দিয়ে না শুনেন, একটা শব্দ মিস করেন, তাহলে আর মজা পাবেন না। ফোকাস থাকতে হবে গায়ে সবসময়। হলুদে এদিকে ঘুরে ও দিকে ঘুরে, ও সাজুগুজু করে, কে কার কথা কে শুনে। তো এই জন্য মানে এই বিয়ে নিয়ে একটা কথা, বিয়ে নিয়ে একটা যোগ মনে বলে এটা বলি। হ্যাঁ, শুনি না। ট্রেনে টিটি চেক করে না, টিকিট চেক করে না, চেক করতে করতে হঠাৎ এক সিটের নিচে এক বয়স্ক লোক শুয়ে আছে, টান দিয়ে আবার এই আপনার টিকিট বাইর করেন। দেখেন আমাকে মাফ করে দেন, আমার তো টিকিট নাই, আমার ওই যে মেয়ের বিয়ে ময়মনসিং, আমি ওইখানে যাইতেছি। তো চিন্তা করলো যাক মেয়ের বিয়ে যাইতেছে, টিটির মনে দয়া হলো, ছেড়ে দিচ্ছে। একটু পরে থেকে আরেক সিটির নিচে একটা ইয়াং ছেলে আবার শুয়ে আছে, ওরও টান দিয়ে বাইর করলো। তো কি ব্যাপার, তোমারও মেয়ের বিয়ে নাকি? কয় না, হ্যাঁ আমি ওনার মেয়ের হবু জামাই। সাইফুল ভাই, এমনিতে কাজ তো ভালোভাবে চলছে, সুন্দরভাবে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। টেলিভিশন নাটকে তো আসলে আমরা অনেক কমেডিয়ানকে দেখছি এখন কাজ করছে, তা আপনার কি সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা? এই জায়গা নিয়ে আমি এনটিভিকে ধন্যবাদ জানাতে চাই। কিরকম? আমি একটা নাটকের একটা অংশে কাজ করছি, এনটিভির নাটক, নাটকের নামই কমেডিয়ান। বাহ, ওখানে নাটকের যে নায়ক ছিল উনি হচ্ছে কমেডিয়ান। তো উনি একটা বই বাইর করে, আর ওই বইয়ের মোড়ক উন্মোচন করছিলাম আমি। বাহ, সেখানেও আপনাকে কমেডিয়ান সেখানে হ্যাঁ, আমি চরিত্রে এটা আমি কৃতজ্ঞ এনটিভির কাছে যে কমেডিয়ান নাটকে উনি একটা বই বাইর করে ওই বইটার মোড়ক উন্মোচন করছিলাম আমি। ওই নাটকে আমি একটা যোগ বলছিলাম, এটা আপনার সামনে আবার শেয়ার করতে চাই। হ্যাঁ, ছোট্ট একবার নতুন বিয়ে করছে, বিয়ে করে ভাব দেখানোর জন্য বউকে নিয়ে গেছে 5 স্টার হোটেলে। দাম সম্পর্কে আইডিয়া নাই, ধুমধাম খাওয়া দাওয়ার পর দেখে বিল আসছে 15,000 টাকা। এখন তো পড়ছে বিপদে, কি করবো, ওর কাছে এত টাকা নাই। সে ম্যানেজারের কাছে গিয়ে বলছে আমি আমার বউটাকে রেখে গেলাম, আমার কাছে এত টাকা না, আমি বাকি টাকা নিয়ে এসে বলছি না 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 না, আপনার কাছে দামি মোবাইল বা ঘড়ি টড়ি এমন কিছু নাই, এই লোক গেছে খেপা, আমি আমার বউ রেখে যেতেছি আর আপনি কিনা বলেন যে দামি মোবাইল। বলো না, ঘটনা সেটা না, এর আগেও একজন এইভাবে রেখে গেছিল, পড়া নিতে আসে না। অনেক অনেক ধন্যবাদ সাইফুল ভাই আপনাকে আজকে আমাদের আয়োজনের সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, হাসতে থাকুন, হাসাতে থাকুন, প্রাণবন্ত থাকুন। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিদিন।